গতদিন পড়ানো হয়েছিল কমন বেস, কমন এমিটার আর হচ্ছে কমন কালেক্টর কনফিগারেশনের কিছু কিছু জিনিস, ঠিক আছে? আজকে যেটা পড়ানো হবে সেটা হচ্ছে সেগুলোর মধ্যে একটা কম্প্যারিজন বা সেগুলোর মধ্যে কি সম্পর্ক সেগুলা, ঠিক আছে? তারপরে আর কিছু অংশ পড়ায় বিজেটির থিওরি মোটামুটি শেষ করব। আর হচ্ছে আমি কিছু নোট করছি আর কি ম্যাথ করার জন্য। তো আজকে থিওরি পড়ায় শেষ করে দিব। আর সামনের দিন থেকে ওই নোটে যে খাতাটায় আমি নোট করছি ওই খাতাটা আপনাদের স্ক্রিন শেয়ারে মানে ছবি তুলে দিব অথবা ভিডিও দিয়ে দেখায় অঙ্ক শুরু করব, ঠিক আছে? আচ্ছা যাই হোক, এখন শুরু করি। আচ্ছা, এখন হচ্ছে বলছে বাইপোলার ট্রানজিস্টর ক্যারেক্টারিস্টিক্স, মানে কমন এমিটারের, কমন বেজের আর কমন এমিটার, কমন বেজ এবং কমন কালেক্টরের ইনপুট আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কেমন হওয়া উচিত সেটা সম্পর্কে বলবো, ঠিক আছে? এখন দেখেন, বলছে ইনপুট ক্যারেক্টারিস্টিক্স, কমন বেজের বা কমন এমিটারের ক্ষেত্রে ইনপুট ক্যারেক্টারিস্টিক্স কেমন হওয়া উচিত। কমন বেজের ক্ষেত্রে ইনপুটটা কি, আমরা ইনপুট দিব হচ্ছে এমিটার আর বেজের মধ্যে ভোল্টেজ, আর আউটপুট পাবো হচ্ছে এমিটারের কারেন্টটা, ঠিক আছে? আমরা ভোল্টেজ দিব আর কারেন্টটা পাবো আউটপুট। দেখেন কমন বেজের ক্ষেত্রে আউটপুট হচ্ছে আইই, মানে কমন বেজের ক্ষেত্রে আউটপুট কারেন্টটা হচ্ছে এমিটার কারেন্ট। আর কমন এমিটারের ক্ষেত্রে আউটপুট কারেন্টটা কি, আইবি, মানে কমন এমিটারের ক্ষেত্রে বেস কারেন্টটা হচ্ছে আউটপুট কারেন্ট, বাট ইনপুট কারেন্টটা কিন্তু সেম, ইবি বা বিই। ম্যাম ম্যাম জিনিসটা আরেকবার বললে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আবার বলছি। আমরা যে কনফিগারেশন গুলো পড়ছি, তিনটে কনফিগারেশন, কমন বেস, কমন এমিটার, কমন কালেক্টর, সেগুলোর প্রত্যেকটার ইনপুট ক্যারেক্টারিস্টিক্স থাকে, আউটপুট ক্যারেক্টারিস্টিক্স থাকে। নিচে গেলে এটা বুঝতে পারবো আরো কি একটু বিস্তারিত, ঠিক আছে? ইনপুট ক্যারেক্টারিস্টিক্স মানে আমরা বুঝাচ্ছি যে ইনপুটে কি দিলে আমি ওই আউটপুটটা পাবো ওই অংশের জন্য। নিচে গেলে আর একটু ভালো করে বোঝা যাবে, ঠিক আছে? শুধু এখন এটা মনে রাখেন যে কমন বেজের ক্ষেত্রে ইনপুট দিব হচ্ছে আমরা ভিইবি, মানে ভোল্টেজটা অবশ্যই ইনপুট দিতে হয় ফরওয়ার্ড বায়াস বা রিভার্স বায়াসের। তো ভিইবি বা ভিবি, মানে বেজ আর এমিটারের মধ্যে একটা ভোল্টেজ দিব যেটা ফরওয়ার্ড বায়াস। এর ফলে কমন বেজের আউটপুট কারেন্টটা হবে হচ্ছে আইই, মানে ইমিটার কারেন্ট। আর কমন ইমিটারের ক্ষেত্রে সেটা হবে আইবি, মানে বেস কারেন্ট। শুধু মনে রাখেন, ঠিক আছে? তারপরে আউটপুট ক্যারেক্টারিস্টিক্সটা কেমন হবে কমন বেজের ক্ষেত্রে। কমন বেজের ক্ষেত্রে আউটপুট ক্যারেক্টারিস্টিক্সটা হবে এর ভোল্টেজটা দিব হচ্ছে আমি ভিসি, মানে কালেক্টরের ভোল্টেজ, আর আউটপুট পাবো হচ্ছে আইসি। সবসময় মনে রাখতে হবে আউটপুট কারেন্টটা, মানে আউটপুট ক্যারেক্টারিস্টিক্স এর আউটপুট কারেন্টটা অলওয়েজ আইসি হবে, মানে কালেক্টর কারেন্ট হবে, ঠিক আছে? আর ভোল্টেজ হবে কালেক্টর ভোল্টেজ। সবসময় এটা মনে রাখবেন আউটপুট ক্যারেক্টারিস্টিক্স এর ক্ষেত্রে। কিন্তু কিন্তু ইনপুট ক্যারেক্টারিস্টিক্স এর ক্ষেত্রে আমাদের ইনপুটের যে ভোল্টেজটা সেটা হবে ভিইবি, ঠিক আছে? বেজ আর এমিটারের মধ্যে ভোল্টেজটা। আর কারেন্টটা হবে কমন বেজের ক্ষেত্রে আই, আর কমন এমিটারের ক্ষেত্রে আইবি, ঠিক আছে? এটা। আচ্ছা, তাহলে এখন একটু নিচের দিকে যাব, ঠিক আছে? ওই যে ইনপুট আর আউটপুটে যাওয়ার আগে আমরা একটু পার্থক্যটা দেখে নিব কমন বেস, কমন এমিটার, কমন কালেক্টরের মধ্যে, ঠিক আছে? কি কি মানে পার্থক্য আছে, এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ? এটা খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এই পার্থক্যটা আমরা এতক্ষণ পরে পরে এই পার্থক্যটা পাচ্ছি। দেখি কি কি পার্থক্য আছে। দেখেন প্রথমে বলছে ইনপুট ইম্পিডেন্স, ঠিক আছে? ইনপুট ইম্পিডেন্স মানে ইনপুটের দিকে রেজিস্ট্যান্সটা। দেখেন কমন বেজের ক্ষেত্রে লো, এটা বলছিলাম। কমন এমিটারের ক্ষেত্রে মিডিয়াম, আর কমন কালেক্টরের ক্ষেত্রে হাই। আচ্ছা এখন বলেন যে কম হওয়া ভালো না বেশি হওয়া ভালো ইনপুটের দিকে? কম না বেশি? মাহমুদুল বলেন। ম্যাডাম বেশি হওয়া ভালো। বেশি হওয়া ভালো। আচ্ছা ঠিক আছে, ঠিকই আছে। তাহলে হচ্ছে বেশি হওয়া ভালো, কারণ কি, যাতে করে আমরা ইনপুট কম দিতে পারি আর আউটপুটের দিকে কম হওয়া ভালো যাতে আউটপুট বেশি পাইতে পারি। তাহলে দেখেন আউটপুট ইম্পিডেন্সটা কি বলছে, বলছে এটার হচ্ছে ভেরি হাই কমন বেজের, কমন এমিটারের ক্ষেত্রে হাই, আর কমন কালেক্টরের ক্ষেত্রে লো, ঠিক আছে? আচ্ছা তারপর এখন বলছে ফেজ অ্যাঙ্গেল। আচ্ছা ফেজ অ্যাঙ্গেলের ব্যাপারে আমি বলছিলাম, আচ্ছা 0 ডিগ্রি, এটাও 0 ডিগ্রি। তার মানে এটা দুইটাই হচ্ছে লেখা যায় নন ইনভার্টিং, কমন বেজ আর কমন কালেক্টরটা হচ্ছে 0 ডিগ্রি, মানে দুইটা ইনপুট আর আউটপুটের মধ্যে ফেজ ডিফারেন্সটা 0 ডিগ্রি, মানে দুইটা নন ইনভার্টিং মোড।
আর দেখেন মাঝখানেরটা কমন এমিটারটা 180 ডিগ্রি, মানে একে অন্যের সাথে 180 ডিগ্রি ফেজ শিফটে আছে ইনপুট আর আউটপুটটা। সুতরাং এটা হচ্ছে ইনভার্টিং। এটা কি আরেকবার বলবো? রামকৃষ্ণ না ম্যাম সরকার ঠিক আছে। বলেন, বুঝতে পারতেছেন? জি ম্যাম, জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আচ্ছা তিনটে কনফিগারেশনের মধ্যে তাহলে শুধুমাত্র একটা পাওয়া গেল ইনভার্টিং, সেটা হচ্ছে কমন এমিটার, ঠিক আছে? আর দুইটা পাওয়া গেল নন ইনভার্টিং, সেটা হচ্ছে কমন বেস আর কমন কালেক্টর, ঠিক আছে? ওকে। জি ম্যাম ঠিক আছে। আচ্ছা তারপরে এবার বলছে ভোল্টেজ গেইন। আচ্ছা বলছিলাম কমন বেজের ক্ষেত্রে ভোল্টেজ গেইন থাকে, বাট কমন এমিটারের ক্ষেত্রে সেটা মিডিয়াম, কমন বেজের ক্ষেত্রে সেটা অনেক হাই, আর কমন কালেক্টরের ক্ষেত্রে লো। তার মানে ভোল্টেজ গেইনটা মেইনলি কমন বেজেরই থাকে, আর কারেন্ট গেইনটা মেইনলি কমন কালেক্টরের থাকে, কমন বেস বা কমন এমিটারে থাকে না। আর পাওয়ার গেইনটা কার বেশি থাকবে দেখেন, এই এমিটারের হয় বেশি হাই। কারণ কি? পাওয়ার গেইন মানে কি? ভোল্টেজ ইনটু পাওয়ার, সরি ভোল্টেজ ইনটু কারেন্ট, পি মানে পি ইজ ইকুয়াল ভি ইনটু আই। তাহলে পাওয়ার গেইন মানে কারেন্ট গেইন ইনটু ভোল্টেজ গেইন। দেখেন একটার হচ্ছে হাই, একটার হচ্ছে লো, ঠিক আছে? আর একটা এখানে আবার দেখেন কমন কালেক্টরের ক্ষেত্রে লো ইনটু হাই, আর কমন এমিটারের ক্ষেত্রে দেখেন মিডিয়াম ইনটু মিডিয়াম। তাহলে সবচাইতে বেশি হওয়ার কথা হচ্ছে কমন এমিটারের, ঠিক আছে? আর এখানে দেখা গেছে কমন কালেক্টরের এটা লো হইলেও এই দুইটার গুণফল দেখা গেছে মিডিয়াম হয়। আর এই কমন বেজের ক্ষেত্রে দুইটার গুণফল হাই, এটা হাই হইলেও এটা অনেক এতটাই লো কারেন্ট গেইনটা যে লো হয়ে যায়, ঠিক আছে? বোঝা গেছে? জি ম্যাম। ম্যাম গেইন বলতে কি জি ম্যাম, বুঝা গেছে। আধিক্যতাকে বোঝানো হয়েছে না? আমি শুনতে পাচ্ছি না, কি বললেন? গেইন বলতে মনে করেন আধিক্যতা যেটা বলা হয় ওটাকে আচ্ছা বোঝানো হয়েছে আমি না? বলছি গেইন মানে বলাচ্ছে যে গেইন মানে কি, নর্মাল গেইন ধরলাম আমি হচ্ছে কোন একটা সার্কিটের গেইন মানে কি, মানে তার আউটপুট আর ইনপুটের রেশিও। আউটপুটটা আমরা ভোল্টেজ আকারেও পাইতে পারি, কারেন্ট আকারেও পাইতে পারি, ঠিক আছে? তো ভোল্টেজ যে আউটপুটে পাচ্ছি সেটা ভাগ হচ্ছে ইনপুট, মানে এইটা আউটপুট বা ইনপুট বলা যায়, ঠিক আছে? এই দুটার রেশিওটা কেমন, গেইনটা কেমন হয়, মানে আমি ইনপুট কম দিয়ে আউটপুট কতটা বেশি পাচ্ছি, এটাই হচ্ছে গেইন, ঠিক আছে? জি ম্যাম বুঝতে আর পারছি। এর আগে হচ্ছে পড়ানো হয়েছে না কারেন্ট গেইন আর ভোল্টেজ গেইন, বিটা আর আলফা, এটা তো ওই যে গত ক্লাসে পড়ানো হয়েছে, ঠিক আছে? ওকে, জি ম্যাম। ঠিক আছে। এবার হচ্ছে দুইটা এক্সাম্পল, খুব ইজি ইজি দুইটা এক্সাম্পল আছে এখানে। হ্যাঁ, এক্সাম্পল নাম্বার 1 দেখেন, লেখা আছে যে একটা এনপিএন ট্রানজিস্টরের ডিসি কারেন্ট গেইন হচ্ছে বিটার ভ্যালু দেওয়া আছে 200। বলছে ক্যালকুলেট দ্য বেস কারেন্ট আইবি রিকোয়ার্ড টু সুইচ আ রেজিস্টিভ লোড অফ 4 মিলি অ্যাম্পিয়ার, ঠিক আছে? এখন যদি বলি রেজিস্টিভ লোডটা কি, আমরা আগে জানি যে সূত্র কি, আইসি ইজিক্যাল কি, বিটা আইবি। বলছিলাম না বিটার ভ্যালু অনেক করে আইবির ভ্যালু স্মল করে দিলেও আইসির ভ্যালু অনেক বেশি পাওয়া যায়, বলছিলাম না সে সূত্র। এখন এই কোশ্চিন দেখে আপনারা অবাক হতে পারেন, যে বলতে পারেন ম্যাডাম কেমন করে বুঝবো যে হচ্ছে আইসির ভ্যালু দেওয়া আছে 4 মিলি অ্যাম্পিয়ার। এখানে বলছে আইবির ভ্যালু কত হলে একটা সুইচ, মানে এটা এটা সুইচ করতে হবে সার্কিটটাকে, ওটার রেজিস্টিভ লোডটা কত, 4 মিলি অ্যাম্পিয়ার, ঠিক আছে? রেজিস্টিভ লোড মানে হচ্ছে যে পাশে আমি লোড দিছি তার রেজিস্ট্যান্সের অ্যাক্রসের যে কারেন্টটা সেটা হচ্ছে 4 মিলি অ্যাম্পিয়ার। তো আমরা তো জানি যেটার অ্যাক্রসের যে কারেন্ট সেটা হচ্ছে 4 মিলি অ্যাম্পিয়ার, সেটা হচ্ছে আইসি, কারণ আমরা আউটপুটে যে কারেন্ট পাবো সেটা হচ্ছে আইসি। তার মানে ইনডাইরেক্টলি বলা আছে আইসির ভ্যালু 4 মিলি অ্যাম্পিয়ার, বের করতে হবে হচ্ছে আইবির ভ্যালু। আর আমরা সূত্র জানি যে আইসি ইকুয়াল বিটা আইবি, তাহলে আইবি ইকুয়াল আইসি বাই বিটা। এরকম করলেই তো আমাদের এই সূত্রটা বের হয়ে যায়, ঠিক আছে? তাহলে এটা কি বের হইলো, যে আইবির ভ্যালু দেখেন কত কম, 20 মিলি মাইক্রো অ্যাম্পিয়ার, ঠিক আছে? আর বিটা ভ্যালু দেখেন 200। এটা দিলে আমরা 4 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট পাবো। তার মানে বিটার ভ্যালু বাড়ায় দিয়ে আইবির ভ্যালু কম করে দিলেও আমরা আইসির ভ্যালু ভালোই পাবো, ঠিক আছে? এখন এখানে আরেকটা কথা বলছে, দেখেন কি বলছে। বলছে one other point to remember about a PNP transistor, the collector voltage VC must be greater and positive with respect to the emitter voltage. বলছে ভিসি কে অবশ্যই এমিটার ভোল্টেজ থেকে হাই হতে হবে। মানে আপনাদের মনে আছে ভিসি আর ভিই এই দুইটার মাঝখানের যে একটা কানেকশন দেওয়া হয়,
সেটা হচ্ছে একটা রিভার্স বায়াস দেওয়া হয়, ভোল্টেজ দেওয়া হয়, মনে আছে না? সে বলা হয়েছে যে ভিসি আর ভি দুইটাই তো কি, দুইটাই কিন্তু পজিটিভ ভোল্টেজ দেওয়া হয়, মনে আছে? সরি, দুইটাই পজিটিভ ভোল্টেজ দেওয়া হয় না, দুইটাতে, একটাতে পজিটিভ দেওয়া হয়, একটাতে নেগেটিভ দেওয়া হয়, কারণ এটা হচ্ছে রিভার্স বায়াস। দুইটাই এন এন, কিন্তু মাঝখানের বেসটা হচ্ছে পি, মানে পি টাইপের, আর প্রথম এন আর পিটা করা থাকে ফরওয়ার্ড বায়াসে, আর পরের পি আর এনটা করা থাকে রিভার্স বায়াসে, ঠিক আছে? কিন্তু এক্ষেত্রে আমরা এটা হচ্ছে কি করতে হবে, এই যে এনপিএন এর ক্ষেত্রে এই দুইটা এন প্রথমটা লাস্টেরটা, মানে এমিটার একটা আর একটা হচ্ছে কালেক্টর, ঠিক আছে? বলা হয়েছে যে এদের মধ্যে যে কোনো একটাকে নেগেটিভ দিতে হবে, একটাকে পজিটিভ দিতে হবে, তাহলে রিভার্স বায়াস হয়ে গেল না? এই এন এর সাথে যদি নেগেটিভ দিই, এন এন নেগেটিভ, ঠিক আছে, আর পরের এন এর সাথে যদি পজিটিভ দিই, তাহলে অবশ্যই সেটা পজিটিভ হয়ে গেল না, তারপরে রিভার্স বায়াস হচ্ছে না? আর পরেরটা হচ্ছে কালেক্টর, তারপরে পরেরটার পজিটিভ ভোল্টেজটা অবশ্যই প্রথমটার মানে এমিটারের নেগেটিভ ভোল্টেজ থেকে বেশি হতে হবে। এটা বোঝা না গেলে আরেকবার একটু জিজ্ঞাসা করেন তো। না, আরেকবার বলেন। আচ্ছা ঠিক আছে। এন পি এন, ঠিক আছে, এটা হচ্ছে এমিটার, এমিটার ফর ই, ঠিক আছে, এটা ই, এটা হচ্ছে বেস, বেস, ঠিক আছে, আর এটা হচ্ছে কালেক্টর, ঠিক আছে? এখন বলছে এই যে এমিটার আর কালেক্টরের অ্যাক্রসের একটা ভোল্টেজ দিব, আর এমিটার আর বেজের অ্যাক্রসে একটা ভোল্টেজ দিব। এমিটার আর বেজের অ্যাক্রসে যে ভোল্টেজ দিব সেটা ফরওয়ার্ড বায়াস থাকবে, আর এমিটার আর কালেক্টরের অ্যাক্রসে যে ভোল্টেজ দিব সেটা হচ্ছে রিভার্স বায়াসে থাকবে। এখানে দিব আমি নেগেটিভ প্রান্ত, ঠিক আছে, এখানে দিব হচ্ছে নেগেটিভ, আর এখানে দিব হচ্ছে আমি পজিটিভ। তাহলে কি এটা রিভার্স বায়াস হলো না? দেখেন এন এর সাথে নেগেটিভ ঠিক আছে, বাট এন এর সাথে পজিটিভ, তার মানে রিভার্স বায়াস হয়ে গেল। আর এখানে বলছে শুধুমাত্র যে ভিসি মানে এই ভোল্টেজটা যে পজিটিভ ভোল্টেজ সেটা অবশ্যই এমিটারের নেগেটিভ ভোল্টেজ থেকে বেশি হতে হবে, ঠিক আছে? এটাই বলা হয়েছে, আর কিছু না, এত ইম্পর্টেন্ট কিছু না, মোটামুটি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখন বলছে যে ভোল্টেজ ড্রপ কোথায় কার ভিতরে, মানে এই ভিবিই, এই ভিবিটার ভ্যালু অবশ্যই 0.7 হতে হবে, ঠিক আছে? এই যে এটা 0.7 ভোল্ট হতে হবে সিলিকনের ক্ষেত্রে। ওই যে ভিবিটা এখানে পুরো থ্রেশহোল্ড ভোল্টেজ অথবা নি ভোল্টেজ, মানে বেস আর এমিটারের মধ্যে যে ভোল্টেজটা দিব ওদেরকে সুইচ অন করার জন্য, সেটা হতে হবে সিলিকনের জন্য। তো সেখানে সিলিকন ডায়োড আমি ইউজ করি, মানে পি টাইপ এন টাইপ তো দুটো হয় ডায়োড মিলায়, তাই না? পি এন দুটো মিলায় একটা ডায়োড হয়, সেটা যদি সিলিকন টাইপের ডায়োড হয়, মানে এই দুইটা যদি সিলিকন টাইপের হয়, ঠিক আছে, তাহলে এই দুইটার মধ্যে ভিবি যে ভোল্টেজটা দিব, মানে থ্রেশহোল্ড ভোল্টেজ বা নি ভোল্টেজটা দিব, সেটা অবশ্যই 0.7 ভোল্ট হতে হবে। আর সাধারণত সচরাচর দেখা যায় ম্যাথেও দেখবেন যে ভিবি এর ভ্যালু সবসময় 0.7 ভোল্টই থাকে, এটা বলা থাকে অথবা বলা থাকে সিলিকনের এটা, ঠিক আছে? আচ্ছা যাই হোক, এটাই মোটামুটি। আর এখন বলছে যে হচ্ছে তাহলে আইবির ভ্যালু কত হবে। আইবির ভ্যালু এইভাবেও বের করা যাবে যদি আইসির ভ্যালু দেওয়া থাকে, ঠিক আছে, আর ভিটার ভ্যালু দেওয়া থাকে। আর যদি বলা থাকে যে ভিবি আর আরবি কত, তাহলেও আইবি ভ্যালু পাবো আমরা, ঠিক আছে? আমরা ভিবি এর ভ্যালু জানি 0.7, আর ভিবিটা কি, এটার অ্যাক্রসের যে ভোল্টেজটা, মানে হচ্ছে বেজের অ্যাক্রসের যে ভোল্টেজ সেটা হচ্ছে ভিবি, আরবি হচ্ছে ভিবির অ্যাক্রসের যে রেজিস্ট্যান্স থাকবে সেটা হচ্ছে আরবি, ঠিক আছে? আপনার দেখতে হবে যে কোনটার ভ্যালু দেওয়া আছে। সাধারণত এই এরকম ভাবে দেওয়া থাকে, কিন্তু এটা ভাবেও দেওয়া থাকতে পারে। পরের ম্যাথটা দেখেন, পরের ম্যাথে বলা আছে যে এই সূত্র দিয়ে কেমন করে ম্যাথ করবো, ঠিক আছে? এক্সাম্পল 2 তে দেখেন কি বলছে, বলছে a NPN transistor has a DC bias base voltage by DC base bias voltage VB of 10 volt and an input resistance base resistance RB of 100 kilo ohm, ঠিক আছে? বলছে what will be the value of the base current into the transistor। দেখেন VB আর RB এর ভ্যালু বলা আছে, বাট VB এর ভ্যালু বলা নাই।
তার মানে এটাকে ধরে নিতে হবে 0.7 ভোল্ট, ঠিক আছে? তাহলে আইবির ভ্যালু কত পাবো? 93 মাইক্রো অ্যাম্পিয়ার। বোঝা গেছে? দুই ভাবেই কিন্তু আমি আইবির পাচ্ছি, এটা থেকে আমি আইবি পাচ্ছি, এক্সাম্পল 1 থেকেও আইবি পাচ্ছি, কিন্তু এক্ষেত্রে দেওয়া আছে ভিবি আর আরবির ভ্যালু, আর ওখানে দেওয়া ছিল আইসি আর ভিটার ভ্যালু। ঠিক আছে, সমস্যা আছে? থাকলে বলেন একটু। না ম্যাম, সমস্যা নাই। ওকে, এখন হচ্ছে কমন এমিটার কনফিগারেশন। ঠিক আছে, আপনারা এটা একবার পড়ছেন অলরেডি, একটু মানে গত ক্লাসে, কিন্তু এখানে আরেকটু ডিটেলসে পড়াবো। ইনপুট আউটপুট ক্যারেক্টারিস্টিক্সটা কি, কিউ লাইন কি, লোড লাইন কি, এটা একটু বোঝানোর জন্য এটা আরেকটু ভালোভাবে পড়াবো। আচ্ছা, এক্ষেত্রে কোন কোন লাইন পড়া যেতে পারে বা কোন কোন অংশ দিবেন পরীক্ষাতে আসলে সেটা বলে দিই। ঠিক আছে, এখানে বলছে as well as being used as a semiconductor switch to turn load currents on or off by conducting the base signal to the transistor in either its saturation or cutoff region. NPN transistor can also be used in its active region to produce a circuit which will amplify any small signal to its base terminal with the emitter grounded. মানে এখানে আপনাদের এই অংশটুকু দরকার কেন? কারণ সম্পূর্ণ অংশ দরকার নেই, শুধু এই অংশটুকু। আর এটা কিসের অ্যান্সার যদি বলেন এই অংশটুকু, তাহলে এটার অ্যান্সার হচ্ছে এটা অ্যাম্পলিফায়ার হিসেবে যে কাজ করতেছে সেটাই অ্যান্সার। এটা আমি বলছিলাম দুইটা হিসেবে কাজ করতে পারে, একটা অ্যাম্পলিফায়ার একটা হচ্ছে সুইচ। এখানে অ্যাম্পলিফায়ার হিসেবে কেমন করে কাজ করে, ঠিক আছে, বিজেটি সেটা বলা আছে, অ্যাম্পলিফিকেশন কেমন করে করে সেটা বলা আছে। ওকে, আচ্ছা একটু দাঁড়ান। এটা এই পর্যন্ত। Also, if a suitable DC biasing voltage is firstly applied to the transistor's base terminal, thus allowing it to always operate within its linear active region, an inverting amplifier called a single stage common emitter amplifier is produced. মানে বলছে এখানে যদি ডিসি বায়াসিংটা কি একটু পরে জানতে পারো, ডিসি বায়াসিংটা কি, সবকিছুর অ্যান্সার একসাথে আছে এখানে, এগুলা লাইন লাগবে না। ঠিক আছে, যেটুকু লাইন বলছি কোন থেকে পর্যন্ত এটুকু লিখলেই হবে। এটা হচ্ছে প্রথম লাইন, যে কমন এমিটার কনফিগারেশন হোক বা যে কোনো কনফিগারেশন কেমন করে অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করে। কোশ্চেনে যদি আমি বলে দিই যে একটা বিজেটি কেমন করে অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করে, এটাও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এখন নিচে লাইনে দেখেন, এটা ইম্পর্টেন্ট। বলছে কমন এমিটার অ্যাম্পলিফায়ারের কনফিগারেশনটাকে বলা হয় ক্লাস এ অ্যাম্পলিফায়ার। আপনারা কি ইলেকট্রনিক্স 2 তো পড়েননি এখনো, তাই না? এটা তো 1 চলছে আপনাদের। ওখানে পড়লে আপনারা বুঝবেন ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি, ঠিক আছে, ক্লাস ই, 5 রকমের অ্যাম্পলিফায়ার থাকে। তার মধ্যে ক্লাস এ অ্যাম্পলিফায়ারের মধ্যে পড়তেছে হচ্ছে কমন এমিটার কনফিগারেশন। ঠিক আছে, এই ক্লাস এটা কি, ক্লাস বিটা কি, এত ডিটেলস এখন জানার দরকার নেই, পরে গিয়ে জানবেন, বাট এখন যেটুকু জানার দরকার সেটুকু আমি বলছি। এই এই প্রথম লাইনটা দিবেন। ঠিক আছে, তারপরে বলবেন যে হচ্ছে class A amplifier operation is one where the transistor's base terminals is biased in such a way to forward bias the base emitter junction। মানে বলছে যে এখানে ক্লাস এটাতে এমন ভাবে বায়াসিং করা হয় যাতে করে ফরওয়ার্ড বায়াস থাকে বেস এমিটার জাংশনটা। ঠিক আছে, the result is that the transistor is always operating halfway between its cutoff and saturation region। মানে এটা করার ফলে যখন ফরওয়ার্ড বায়াসে কাজ করবে তখন স্যাচুরেশন এবং কাটঅফের মাঝামাঝি কাজ করবে, তার মানে লিনিয়ার রিজনে অথবা অ্যাক্টিভ রিজনে কাজ করবে। ঠিক আছে, thereby allowing the transistor amplifier to accurately reproduce the positive and negative half cycles of any AC input signal superimposed upon this DC biasing voltage। এই যে এইটুকু পর্যন্ত দিতে হবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে এখানে বলছে যে this common emitter amplifier configuration using an NPN transistor has many application। দরকার নাই, এটা শুধু এটা মানে জানতে পারেন যে এটা কোন কাজে লাগে। এটা আপনারা জানেন অলরেডি যে প্রি অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করতে পারে অথবা পাওয়ার অ্যাম্পলিফায়ারের স্টেজ হিসেবে ইউজ করতে পারে। এটা ঠিক আছে, এই দুইটা অ্যাপ্লিকেশন আছে এখানে, কিন্তু এটা এতটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, যেটুকু দিতে বলছি যে এখান থেকে এ পর্যন্ত, আর ওই যে ফার্স্ট লাইনটা। ঠিক আছে, এখন বলছে উইথ রেফারেন্স টু দ্য কমন এমিটার কনফিগারেশন শোন বিলো, a family of curves shown as the known as the output characteristics curve relates the output collector current IC to the collector voltage VC। আমি বলছিলাম যে আউটপুট ক্যারেক্টারিস্টিক্স সবসময় কালেক্টর কারেন্ট থাকবে আর কালেক্টর ভোল্টেজ থাকবে। ঠিক আছে, মানে কালেক্টর আর এমিটারের ভোল্টেজ থাকবে। ঠিক আছে, তাহলে ভিসি সাপেক্ষে আইসি আঁকবো আমরা আউটপুট ক্যারেক্টারিস্টিক্স এর, যখন ডিফারেন্ট ভ্যালু দেওয়া হবে আইবির।
এটা খুবই ইম্পর্টেন্ট এই লাইনটা। আর আইবি ভ্যালু তো বিটার উপর নির্ভর করে। মানে আউটপুট ক্যারেক্টারিস্টিক্সটা আমরা কিসের সাপেক্ষে পাবো? আউটপুট আমাদের হচ্ছে কালেক্টর কারেন্ট, ঠিক আছে? সেটা আমরা কেমন করে পাবো? ভিসি কে চেঞ্জ করে করে, মানে কালেক্টর টু এমিটার ভোল্টেজকে চেঞ্জ করে করে আমরা কালেক্টর কারেন্টটা পাবো। আর সেটা পাবো কিসের জন্য? বিভিন্ন আইবির ভ্যালুর জন্য, ঠিক আছে? আর সে আইবির ভ্যালু আবার ডিপেন্ড করবে বিটার উপর, ঠিক আছে? ওই জন্য বিটাটাকে সেম রেখে আমি দেখবো আইবির ভ্যালুর সাথে কেমন করে আইসি আর ভিসি চেঞ্জ হয়, ঠিক আছে? এক্ষেত্রে আমি একটা লোড লাইন আঁকবো। এটা কেমন করে আঁকবো আমি এখন দেখাবো আপনাকে। এই যে বলছে ডিসি লোড লাইন ক্যান অলসো বি drawn into the output characteristics curves to show all the possible operating points when different values of base current are applied. যখন বেজের বিভিন্ন ভ্যালু ইনপুট দিব তখন আমি কেমন করে একটা কার্ভ থেকে ডিসি লোড লাইন আঁকবো সেটা দেখাবো। ওকে, আচ্ছা, এখান থেকে আরেকটা পয়েন্ট মনে রাখার মতন, সেটা হচ্ছে যে কুশিয়ান পয়েন্ট বা কিউ পয়েন্ট, ঠিক আছে? এখানে দেখেন বলছে ইট ইজ নেসেসারি টু সেট দ্য ইনিশিয়াল ভ্যালু অফ ভিসি কারেক্টলি টু অ্যালাউ দ্য আউটপুট ভোল্টেজ টু ভ্যারি বোথ আপ অ্যান্ড ডাউন when amplifying AC input signal, and this is called setting the operating point or cushion point. এই যে এইটা, তার মানে আপনাদের মোটমাট মনে রাখতে হবে এই যে প্রথমের লাইনটা এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে? এই যে দুইটা অ্যাপ্লিকেশন মনে রাখতে চাইলে রাখবেন, না দরকার নাই। তারপরে হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। আর এমনিতে জানার জন্য জানবেন হচ্ছে ডিসি লোড লাইন আর কিউ পয়েন্ট। এখন আমি নিচে যাব, ডিসি লোড লাইন কেমন করে পাবো আর কিউ পয়েন্ট কেমন করে পাবো সেটা দেখাবো। এই কিউ পয়েন্ট কে আবার কুশন পয়েন্ট বা অপারেটিং পয়েন্টও বলা হয়, ঠিক আছে? কোনো সমস্যা আছে? থাকলে এখনই বলেন। না হ্যাঁ ম্যাম, বলেন। সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন দেখেন সিঙ্গেল স্টেজ। আচ্ছা, সিঙ্গেল স্টেজ কেন বলছে? কারণ শুধু একটা সার্কিটই আছে। এরকম সেম সার্কিট যদি পরপর একে অন্যের সাথে কানেক্টেড থাকতো তখন আমাকে বলতাম ক্যাসকেড, ঠিক আছে? আর ক্যাসকেড বলতাম দুইয়ের অধিক হইলে। আর দুই হইলে ডাবল স্টেজ বলবো। সিঙ্গেল স্টেজ বলছে একটার জন্য, ডাবল হলে এরকম সেম জিনিস ডাবল বলবো, ডাবল চাইতে বেশি হলে বলবো ক্যাসকেড। ওকে, আচ্ছা এখন দেখেন আমরা এটা একটা সার্কিট আঁকছি, ঠিক আছে? এই সার্কিটটা আপনারা যখন আমি ওই যে ম্যাথ করাবো তখন বুঝবেন এটা হচ্ছে এটা ভোল্টেজ ডিভাইডার, ঠিক আছে? কমন এমিটার অ্যাম্পলিফায়ার সার্কিট, ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করে এটা পাবো। এখন সার্কিটের ম্যাথ করা চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে কোশ্চেন পয়েন্ট পাওয়া বা ডিসি লোড লাইন পাওয়া। এই জন্য সার্কিট নিয়ে এখন অ্যানালাইসিস করবো না, সামনের দিন থেকে সার্কিট নিয়ে অ্যানালাইসিস করবো, ঠিক আছে? আর এটা অবশ্যই এসি সার্কিট, কারণ দেখেন ক্যাপাসিটেন্স আছে, ইনপুটেও একটা ক্যাপাসিট্যান্স দিয়ে আমি ফিল্টার করে দিচ্ছি, আউটপুটেও একটা ক্যাপাসিট্যান্স দিয়ে ফিল্টার করে দিচ্ছি, ঠিক আছে? আর একটা ইনপুট দেখেও বুঝতেছেন যে আমি একটা এসি ইনপুট দিচ্ছি। আর এটাতে একটা ট্রানজিস্টর বোঝা যাচ্ছে। এটা কি ট্রানজিস্টর? এনপিএন না পিএনপি? এনপিএন। গুড। আর এখানে দেখেন এটা হচ্ছে ইনপুট দিচ্ছি, এটা এটা আউটপুট পাইছি অ্যাম্পলিফাইড অ্যাম্পলিফাইড আউটপুট সিগন্যাল, ঠিক আছে? আর এটা হচ্ছে ডিসি বায়াস ভোল্টেজ, এই যে এটা। এখন আমরা যাব, ঠিক আছে, যে কিভাবে কি সব হয় এটা মোটামুটি দেখাই দিলাম। এখন নিচে যাচ্ছি আমি। এখানে দেখেন তো, আগে পুরোটা এত ইজি ইজি দেখার দরকার নেই। এটা দেখেন কি লেখা আছে, এটা লেখা আছে আইসি, এটা লেখা আছে ভিসি, ঠিক আছে? এখন আমরা কি বলছিলাম, আর এখানে লেখা আছে আইবি। আমি বলছি এটা তাহলে কি ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এটার? কমন এমিটারের হচ্ছে আউটপুট ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে? আমরা একটা ভিআই কার্ভ আঁকবো কিসের কিসের আউটপুটের জন্য, সেটা হচ্ছে কি আমরা ভোল্টেজ দিব কালেক্টর আর এমিটারের মাঝখানে ভিসি, তার সাপেক্ষে আউটপুট পাবো কালেক্টর কারেন্ট আইসি। আর সেটা কিসের রেসপেক্টে? যখন আইবি কে আমি চেঞ্জ করব এক একটা আইবির জন্য। এখানে দেখেন এটা কিন্তু মনে রাখতে হবে এরকম কার্ভ, এটা হচ্ছে মানে বানানো না বা নিজের ইচ্ছা মতো আঁকা যাবে না, এটা হচ্ছে একটা দেয়া কার্ভ, মানে এরকমই হয় এটা, ঠিক আছে? দেখেন এখানে আইবির ভ্যালু যত জিরো, এখানে দেখছেন যখন আইবি ভ্যালু জিরো ছিল তখন এই লাইনটা মানে আইসির সাপেক্ষে ভিসি লাইনটা দেখেন একদম নিচু। আইবির ভ্যালু যত বাড়তেছে লাইনটা তত বেশি কি হচ্ছে দেখেন এই পর্যন্ত ভ্যারি করে, এই পর্যন্ত ভ্যারি করে
কি হচ্ছে, তারপরে স্মুথ হয়ে যাচ্ছে, স্যাচুরেশনে চলে যাচ্ছে। দেখছেন 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 এরকম। এখন আমি বলছিলাম তিনটা রিজন আছে, একটা হচ্ছে স্যাচুরেশন রিজন, একটা হচ্ছে অ্যাক্টিভ রিজন, একটা হচ্ছে কাট অফ রিজন। ঠিক আছে, এবার এখানে দেখেন, যখন আমি বলছি দুইটাই মানে ফরওয়ার্ড বায়াস আর রিভার্স বায়াস যখন থাকবে সবগুলা, ঠিক আছে, সার্কিটে, তখন যখন আমাদের কারেন্টটা মানে আউটপুট একদম অল্প পাবো, মানে কাট অফের ক্ষেত্রে আমরা কি হবে, আমাদের সার্কিটটা সুইচ হিসেবে কাজ করবে, বাট অফ সুইচ মানে সবকিছু বন্ধ থাকবে। ঠিক আছে, স্যাচুরেশনের জন্য দেখেন আমাদের দেখাচ্ছে যে এই জায়গাটা হচ্ছে যে এটা, যখন আমরা কি হচ্ছে, সবকিছু স্যাচুরেশনে যাচ্ছে, এই পর্যন্ত যাওয়ার পরে দেখেন সবগুলো স্যাচুরেশন, স্যাচুরেশন মানে কনস্ট্যান্ট অবস্থা যাচ্ছে, মানে এইটুকু অংশ হচ্ছে স্যাচুরেশন। দেখেন হলুদ করে মার্ক করা আছে। এই স্যাচুরেশন লেভেলে এই সার্কিটটা সুইচ হিসেবে কাজ করে, বাট অন সুইচ হিসেবে কাজ করে সবসময়। আর এই স্যাচুরেশন আর কাট অফের মাঝখানে যেটা অ্যাক্টিভ রিজন, সেটা হচ্ছে দেখেন দেওয়া আছে অ্যাক্টিভ রিজন মাঝখানের অংশটুকু। ঠিক আছে, এটুকু কি বোঝা গেছে নাকি কোনো সমস্যা আছে? একটু বলেন। রামকৃষ্ণ সরকার বলেন, সমস্যা আছে? আচ্ছা ঠিক আছে, না ম্যাম, কোনো সমস্যা নাই। ওকে ঠিক আছে। তারপরে এখন দেখেন, এখন আমরা পাবো কিউ পয়েন্ট, আমরা পাইতে যাচ্ছি। কিউ পয়েন্ট হচ্ছে অপারেটিং পয়েন্ট, যে পয়েন্টে কাজ করলে আমাদের সার্কিটের অপারেশনটা সবথেকে ভালো হবে। ঠিক আছে, বা বলা যেতে পারে আপনার বিভিন্ন কোশ্চিনে আসতে পারে যে কিউ পয়েন্ট ডিটারমাইন করেন, বা কিউ পয়েন্ট থেকে আপনার ভ্যালু পায়ে একটা সার্কিট সলভ করেন। ঠিক আছে, এখন আমরা এই কিউ পয়েন্ট পাওয়ার আগে ডিসি লোড লাইন আঁকবো। এই যে ডিসি লোড লাইন বলা আছে না, এই লাল একটা রেখা, এই রেখাটা আমরা আঁকবো। এই রেখাটা কেমন করে আঁকবো সেটা জন্য একটু নিচে যেতে হবে। এখানে দেখেন একটা ইকুয়েশন দেওয়া আছে, এই যে এই ইকুয়েশনটা। ঠিক আছে, এই ইকুয়েশনটা কেমন করে পাচ্ছি আমরা, আপনাদের মনে আছে এই যে উপরে যে সার্কিটটা দেখালাম, দেখেন উপরে একটা সার্কিট দেখাইছি, এই যে এখানে আইসি কারেন্টটা কি হবে, কার কার মধ্যে হবে, আইসি কারেন্টটা ভিসিসি আর কার, এখানে ভিসি আর এটা ভিই, তার মানে ভোল্টেজ ডিফারেন্সটা কি কি, ভিসিসি আর ভিসিই। ঠিক আছে, দেখেন নিচে, দেখেন নিচে গেলাম, ভিসিসি মাইনাস ভিসি, আর এটা কোনটা, রেজিস্ট্যান্স কোনটা, দেখেন আরএল, মিলছে। আইসি কারেন্টটা হচ্ছে ভিসিসি, আর এইখানকার ভোল্টেজ ড্রপ, এখানকার ভোল্টেজ ড্রপ হচ্ছে এখানে কালেক্টর, এটা এমিটার, তাহলে ভিসিই আর ভাগ হচ্ছে আরএল মানে রেজিস্ট্যান্স। ঠিক আছে, বোঝা গেছে না? ইজি তো, ম্যাথ করার সময় আরো ভালো করে বোঝা যাবে এটা। বোঝা গেছে, এটা ইজি। ঠিক আছে, এখন আমরা এই লোড লাইনটা কেমন করে পাবো, লোড লাইনটা পাওয়ার জন্য আমাদের একবার কি করতে হবে, আইসির ভ্যালুটাকে জিরো করে দিতে হবে, আর একবার ভিসির ভ্যালুটাকে জিরো করে দিতে হবে। তো আমরা যদি আইসির ভ্যালুটাকে জিরো করি তাহলে কোন লাইনে যাবে, এই লাইনে। আচ্ছা বলেন তো, এই যে এই লাইনটাতে, এই যে দেখতে পাচ্ছেন আইসির লাইনটাতে ভিসি এর ভ্যালু জিরো না, আমরা জানি এক্স ওয়াই, ছবি এত বোঝাচ্ছি, ধরেন এটা হচ্ছে এক্স লাইন, এটা এক্স লাইন, এটা হচ্ছে ওয়াই লাইন। ঠিক আছে, এখন এই ওয়াই এর যে রেখার উপরে যে কোনো পয়েন্টের ভ্যালুতে শুধু ওয়াই এর কোঅর্ডিনেটের ভ্যালু পাওয়া যাবে, এক্স কোঅর্ডিনেটের ভ্যালু জিরো না। তাহলে হবে এই যদি এই পয়েন্টটা ধরি তাহলে ধরা যাবে হয় এই পয়েন্টটা 0,4, আর যদি এইখানে কোনো একটা পয়েন্ট ধরি, এক্স এর এখানে কোনো পয়েন্ট ধরি, তাহলে শুধু এক্স এর ভ্যালু পাওয়া যাবে, ওয়াই এর কোনো ভ্যালু পাওয়া যাবে না। তাহলে এক্স এর ভ্যালু যদি আমি ধরি 3, তাহলে 3,0, কারণ ওয়াই এর ভ্যালু এখানে 0। এটুকু তো বুঝে গেছে না? বুঝতে পারছেন? জি ম্যাম, জি ম্যাম। ওকে ঠিক আছে, তাহলে হচ্ছে এখন দেখেন যখন এই লাইনে ভিসি এর ভ্যালু 0, ভিসি এর ভ্যালু 0 হলে কত হবে, যখন আমি ভিসি এর ভ্যালু 0 করে দিব তখন হচ্ছে দেখেন আইসি এর ভ্যালু ভিসিসি বাই আরএল, ভিসি এর ভ্যালু 0 করে দিলে আইসি এর ভ্যালু ভিসিসি বাই আরএল। ধরলাম এটা সে পয়েন্টটা, আমাদের ভিসিসি এর ভ্যালু দেওয়া আছে, আরএল এর ভ্যালুও দেওয়া আছে। ঠিক আছে, একটা ম্যাথে, তো এই পয়েন্টটা ধরলাম, এই পয়েন্টটা পাইলাম, এই যে রেড এই পয়েন্টটা,
তারপরে যখন এ ভিসি তে কোনো কিছু পাবো, এখানে নিশ্চয়ই আইসি ভ্যালু 0 হবে। তো দেখেন আইসির ভ্যালু 0 দিলে ভিসির ভ্যালু কত হবে? আইসির ভ্যালু 0 দিলে আমরা ভিসির ভ্যালু পাবো ভিসিসি। আরএল এর ভ্যালু যদি খুবই নগণ্য হয় বা নেগলেক্টেবল হয়, তাহলে আমরা কি পাবো? ভিসি সমান সমান ভিসিসি। ঠিক আছে, এই জন্য আমরা ভিসিসি একটা মোটামুটি ভ্যালু পাইলাম এখানে। তারপর কি করব? এই দুটো পয়েন্ট যোগ করে দিব। যোগ করার পরে এখন দেখেন এই দুটো পয়েন্ট যোগ করার ফলে এই রেখাটা এখানেও ছেদ করছে, এখানেও ছেদ করতেছে, এখানেও ছেদ করতেছে, এখানে 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 অনেক জায়গায় ছেদ করছে, তাই না? এখন আমরা কিউ পয়েন্ট কেমন করে পাবো, বা কিউ পয়েন্ট ওটা নিলাম কেন? এটা হচ্ছে কোশ্চিন। শোনা যায়? এখন শুনতে পাচ্ছেন আপনারা? জি ম্যাম। ওকে, আচ্ছা জি দেখেন ম্যাম, শুনতে পাচ্ছি। এই রেখাটা হচ্ছে, দেখেন এখানেও ছেদ করে, এখানেও ছেদ করে, এখানেও ছেদ করে, সব জায়গায় ছেদ করে, ঠিক আছে? এখন কিউ পয়েন্ট আমি এ পয়েন্টে কেন নিব, অন্য পয়েন্টে কেন নিলাম না? ঠিক আছে, এটা একটা কোশ্চেন। আর এই যে একটা লাইন টানলাম, এটাকে বলা হচ্ছে ডিসি লোড লাইন। ঠিক আছে, ডিসি লোড লাইন কেন? কারণ যে কোনো একটা ইনপুটের সাপেক্ষে আমি নিচ্ছি। দেখেন এখানে একটাই শুধু কাজ করছে, ডিসি একটা ভেরিয়েবল। এখানে দেখেন একটা ভেরিয়েবল, আর একটা ভেরিয়েবলকে 0 করে দিচ্ছি এই জন্য। ঠিক আছে, আর এখন এই যে কিউ পয়েন্ট পাওয়া গেছে, কিউ পয়েন্টটা আমি কেমন করে পাইলাম সেটা এখন কোশ্চেন, তাই তো? এখন যদি আমি দেখেন এখানে নিই, ধরলাম এখানে নিচ্ছে একটা, এখানে একটা কিউ পয়েন্ট নিই, আর এখানে একটা কিউ পয়েন্ট নিই। ঠিক আছে, এই এই জায়গায় কিউ পয়েন্ট নিয়ে কি সুবিধা, এটাতে না নিয়ে কি অসুবিধা? ঠিক আছে, মানে সুবিধা নাই কেন? কথা হচ্ছে যদি আমি এই পয়েন্টে নিই, তাহলে দেখেন এই পর্যন্ত, এই পর্যন্ত দুটো দাগ টানতে হবে আমাকে। ঠিক আছে, এর মাঝখানে আবার দুইটা করে দাগ টানতে হবে। যেমন এটা, যদি আমি এটা ইনপুট ধরি, যদি ইনপুট এরকম হয়, আউটপুট দেখা যাবে ওটার মতো করে হতে হইলে এইরকম হয়ে যাচ্ছে, মানে বের হয়ে যাচ্ছে। ঠিক আছে, যদি এখানে নিই, তাহলে এখানকার ক্ষেত্রে হবে এদিকে বের হয়ে যাবে। ঠিক আছে, এদিকে বের হয়ে যাবে। এর ফলে দেখা যাচ্ছে যে ফুল সুইং হতে পারতেছে না। ফুল সুইং মানে একটা ইনপুট আর আউটপুট যদি আমি এই এই পয়েন্ট গুলোতে নিই, কাট অফ রিজনের কাছের পয়েন্ট গুলোতে অথবা স্যাচুরেশনের কাছের পয়েন্ট গুলোতে, তাহলে দেখা যায় একটা সিগন্যাল ফুল সুইং হতে পারে না। সুইং মানে স্ট্রেচ হওয়া, মানে তার নিজের মতন স্বাচ্ছন্দ্যে কি আহ মানে কি বলবো এটাকে, সুইংটাই কি বলা যায় বাংলায়, ওয়ার্ড পাচ্ছি না যে, মানে ফুললি সুইং করতে পারছে না বা স্ট্রেচ হতে পারছে না। ঠিক আছে, যদি এই পয়েন্টে নিই, দেখা যাবে কোনো দিকে বের হয়ে যাবে না, এই এটুকু নির্দিষ্ট একটা এখান থেকে এ পর্যন্ত লাইনের মধ্যেই থাকবে। এই জন্য চুজ করা হয় এই পয়েন্টটাকে নিলে বেশি ভালো হয়। আপনি সেখানে এই পয়েন্টটা নিলে যদি তাই হয় তাহলে হবে তাই, এটাও কোনো সমস্যা না। ঠিক আছে, একটা চুজ করে নিতে হবে স্যাচুরেশন আর কাট অফ এর মাঝে। ঠিক আছে, অ্যাক্টিভ রিজনে চুজ করতে হবে। বোঝা গেছে? এটাই হচ্ছে মেন কনসেপ্ট। এখন এখানে একটু পড়ি আমরা কি কি লেখা আছে। বলছে the most important factor to notice is the effect of VCE upon the collector current IC, and VCE is greater than about 1 volt. We can see that IC is largely unaffected by changes in VCE above the value, and instead it almost entirely controlled by the base current. বলছে কি, যখন VCE এর ভ্যালু 1 ভোল্ট হয়, মানে ধরলাম এখানে 1 ভোল্ট পর্যন্ত এই ভিসি চেঞ্জ করার সাথে সাথে আমাদের আইসি চেঞ্জ হবে। বাট এই 1 ভোল্টের পরে যতই ভিসি বাড়াবো আমরা, আইসির ওপর কোনো মানে এটার ইফেক্ট পড়বে না। কারণ কি, দেখেন এই 1 ভোল্টের পরে সবগুলা স্যাচুরেশনে চলে গেছে বা কনস্ট্যান্ট লেভেলে চলে গেছে। ঠিক আছে, কিন্তু এটার উপর ডিপেন্ড করবে আইসি, তখন কার উপর নির্ভর করবে, তখন আইবির উপর নির্ভর করবে। মানে যখন ভিসির ভ্যালু 1 ভোল্টের থেকে বেশি হবে, তখন আইসি ভিসির ওপর ডিপেন্ড করবে না, তখন আইসি ডিপেন্ড করবে আইবির ওপর। বোঝা গেছে? এটাই বলছে, এটুকুই ছিল ইম্পর্টেন্ট। এবার এই লাইনটা দেখেন, আমি কি একটু মার্ক করে দিব এখানে, এই যে এই লাইনটা ছিল ইম্পর্টেন্ট। এখান থেকে ঠিক আছে, এখন বলছে
এই যে এটুকু তো লাইনটা তো পড়ানোই হইলো ওই যেটার জন্য, ঠিক আছে, এটা দরকার, এটা মনে রাখবেন মোটামুটি। বলছে also a straight line representing the load line of the transistor can be drawn directly onto the graph of curves above from the point of saturation. বলছে যে লোড লাইন স্যাচুরেশন থেকে দূরে রাখতে হবে আর কাট অফ থেকেও দূরে রাখতে হবে, ঠিক আছে। স্যাচুরেশন কখন? যখন ভিসির ভ্যালু 0 ভোল্ট, মানে উপরে যখন আমি আইসি দেখেন স্যাচুরেশন কখন হবে? যখন ভিসি এর ভ্যালু 0 ভোল্ট। কাট অফ কখন হবে? এই যে কাট অফ এর ক্ষেত্রে কখন হবে? যখন আইসি ভ্যালু 0 অ্যাম্পিয়ার। কাট অফ হবে যখন আইসি 0 আর স্যাচুরেশন হবে যখন ভিসি 0। বুঝা গেছে? এটাই বুঝাইছে এখানে। দেখেন স্যাচুরেশন হবে যখন ভিসি 0 আর কাট অফ হবে যখন আইসি 0। এখান থেকে দূরে রাখতে বলছে আমাদের কিউ পয়েন্টটাকে। সো এখান থেকে এই পর্যন্ত খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখন বলছে যে এই লাইনটাকে যোগ করলে ওই যে অ্যাক্টিভ রিজনে যোগ করতে হবে, তাহলে আমরা একটা পয়েন্ট পাবো এটুকু, এটুকু শেষ, ঠিক আছে। আর এই দেখেন নিচে কি লিখছে, ওই যে আমি বলছিলাম যখন ভিসি 0 হবে তখন আইসির ভ্যালু কত হবে, আর যখন আইসি 0 হবে তখন ভিসির ভ্যালু কত হবে, সেটাই বলছে এখানে, ঠিক আছে। এটা বোঝা গেছে? বোঝা যায়নি? শোনা যায় না? জি ম্যাম, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি শেষ করতে হবে, আরেকটা পয়েন্ট পড়ায় দিই, ঠিক আছে। এটা হচ্ছে ডার্লিংটন ট্রানজিস্টর। একটা হচ্ছে এটা এটা একটা এমন টাইপের ট্রানজিস্টর যেটার হচ্ছে গেইনটা আরো বেশি বেটার, কারণ এখানে বিটা আছে না, আমরা যেটা বলছিলাম বিটাটা অনেক ইম্পর্টেন্ট, অল্প ভ্যালু দিলেই অনেক ভালো ভালো পাওয়া যায়। এখানে বিটাটা আবার দুইটা সার্কিটের বিটা গুণ করে দেওয়া হয়, তাহলে মেন বিটাটা অনেক বড় হয়ে যায়, ঠিক আছে। এটা হচ্ছে ডার্লিংটন কানেকশনের বা কনফিগারেশনের একটা মেন বৈশিষ্ট্য, যে বিটার ভ্যালু এখানে অনেক হাই হয়, এর ফলে এখানে গেইনটা খুবই বেশি ভালো পাওয়া যায়। এখানে দুই এক লাইন পড়ি। এখানে বল sometimes the DC current of the bipolar transistor is too low to directly switch the current, load current or voltage, so multiple switching transistors are used. বলতে দেখা যায় কখনো কখনো ডিসি কারেন্টটা, ঠিক আছে, কারেন্ট যে গেইনটা থাকে একটা সিঙ্গেল ট্রানজিস্টর সার্কিটে সেটা অনেক কম থাকে একটা সুইচকে অন করার জন্য। এই জন্য আমরা কয়েকটা ট্রানজিস্টরকে পরপর লাগাইলে এর গেইনটা অনেক বড় হবে, আর পরপর কয়েকটা ট্রানজিস্টরকে একসাথে লাগাইলে বিটার ভ্যালুটাও বাড়ে যাবে, ঠিক আছে। বলছে here one small input transistor is used to switch on or off a much larger current handling output transistor, so maximizing the signal gain to the two transistors are connected in a complementary gain compounding configuration, or what is generally called a Darlington configuration. কি বলছে এটা আমি পড়ে যাচ্ছি আপনি এখান থেকে শুধু নিবেন এই পর্যন্ত, ঠিক আছে। ডার্লিংটন ট্রানজিস্টরটা আর এখানে একটা নিবেন, সেটা হচ্ছে এই যে এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে। ওকে, তারপর এখানে বলছে ডার্লিংটন ট্রানজিস্টর সিম্পলি কন্টেইন টু ইন্ডিভিজুয়াল বাইপোলার, মানে ডার্লিংটন যে ট্রানজিস্টর বা কানেকশন সেখানে দুইটা ট্রানজিস্টর আছে, আগে ছবি দেখায় আছে তাহলে আরো ভালো বোঝা যাবে। এই যে এটা হচ্ছে এনপিএন ডার্লিংটন আউটপুট, ঠিক আছে। এখানে কি করছে দেখেন, এখানে দুইটা ট্রানজিস্টরকে পরপর লাগাইছে, পরপর লাগাইছে কেমন করে দেখেন, ফার্স্ট ট্রানজিস্টরের এমিটারের সাথে পরের ট্রানজিস্টরের বেস কি কানেক্ট করে দিচ্ছে। আর কি করছি, আউটপুট নিছি কিন্তু কালেক্টর থেকেই, দুইটার কালেক্টরকে একসাথে করে দিয়ে আমি আউটপুট নিছি, ঠিক আছে। আর ইনপুট নিছি কি হবে, বি থেকে, ঠিক আছে, বোঝা গেছে। আর এইটাকে গ্রাউন্ড করে দিছি। কানেকশনটা খুবই ইম্পর্টেন্ট, খুবই বেশি ইম্পর্টেন্ট, কানেকশনটা মনে রাখতে হবে যে ফার্স্টার প্রথম ট্রানজিস্টরের এমিটারের সাথে পরের ট্রানজিস্টরের বেসকে কানেক্ট করব, তারপর দুইটা ট্রানজিস্টরের কালেক্টরকে একসাথে শর্ট করে আউটপুট নিব, আর ইনপুট নিব বেস থেকে, আর আরেকটা যে এমিটার ফাঁকা থাকছে সেই ফাঁকা এমিটারটাকে গ্রাউন্ড করে দেব, ঠিক আছে। এখন দেখেন এখানে আমরা আসি, এই মাহমুদুল হাসানের কি হলো, অসুস্থ নাকি আপনি? হ্যাঁ, শুনতে পাই না। ম্যাম অসুস্থ আর কি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, একটু শোনেন তাহলেই হবে। আচ্ছা ঠিক আছে, জি ম্যাম। এখানে বলছে যে Darlington transistors simply contain two individual bipolar NPN or PNP type transistors connected together so that the current gain of the first transistor
বলছে এমন ভাবে কানেক্ট করা যাতে করে কারেন্ট গেইন কার প্রথম ট্রানজিস্টরের is multiplied with the current gain of the second transistor to produce a device which acts like a single transistor with a very high current gain. বলছে যে দুইটা ট্রানজিস্টরকে এমন ভাবে কানেক্ট করা হয়েছে যাতে করে প্রথমটার বিটা আর পরেরটার বিটা গুণ হয়ে দুইটা মিলে একটাই সার্কিট বোঝায়, যেটা সার্কিটের কারেন্ট গেইনটা অনেক বেশি হাই হয়, বিটা ভ্যালুটা অনেক বেশি হাই হয়, এটাই বুঝাইছে। সুতরাং এখান থেকে পুরোটাই দিতে হবে, এখান থেকে এই পর্যন্ত পুরোটাই দিতে হবে। আর এই যে নিচের কনফিগারেশনটা দিতে হবে, ঠিক আছে? আর এই কনফিগারেশনটা লাগবে না, ঠিক আছে? একটা মনে রাখেন তাহলে হবে, না সব ভুলে যাবে, ঠিক আছে? এই তো মোটামুটি এবার নিচে যাচ্ছি। এখন এখানে সামারি বলছে যে হচ্ছে ট্রানজিস্টরকে সুইচ হিসেবে ইউজ করার একটা সামারি, ঠিক আছে? বলছে ট্রানজিস্টরকে সুইচ হিসেবে ইউজ করা যায় কোথায় কোথায়? কন্ট্রোল ল্যাম্পে, তারপরে কন্ট্রোল ল্যাম্প মানে যে ল্যাম্পটা আমি কন্ট্রোল করতে পারবো সুইচে সেরকম ল্যাম্পে, রিলেতে সুইচ ইউজ করা হয়, তারপরে মোটরে, ঠিক আছে? তারপরে এখানে বলছে যে এটা আহ, হয়তোবা অফ হিসেবে কাজ করবে অথবা অন হিসেবে কাজ করবে, ঠিক আছে? তারপরে এখানে বলছে যে অন হিসেবে কাজ করবে যখন স্যাচুরেশন রিজন থাকবে, এগুলো সবই আপনারা জানেন। অফ হিসেবে কাজ করবে যখন কাট অফ রিজনে থাকবে, ঠিক আছে? আর আম, এই যেটা নিতে পারেন, আর কিছুই দরকার নেই, এখান থেকে কিছু আসবে না, জাস্ট বলা হয়েছে। এই যে এরপর থেকে ম্যাথ শুরু হবে, বাট আজকে আর ম্যাথ না, আমি ম্যাথ হচ্ছে হাতে করছি, হাতে ওগুলা দেখানোর পরে কিছু নিয়ম দেখানোর পরে তারপরে এই ম্যাথ গুলাতে আসবো। এই যে নিচে যে ম্যাথ গুলা সেখানে আগে আসবো না। আমি আগে যে নোট করছি সেই নোটটা হচ্ছে আপনাদের আগে একটু কমেন্ট করেন বা বলেন যে আমি কি মানে ভিডিওতে দেখাবো, মানে স্ক্রিন শেয়ারে ছবি তুলে দেখাবো আপনাদের ওই নোটের ছবিগুলা, নাকি কিভাবে করলে আপনাদের সুবিধা হয় বলেন? ম্যাডাম যেগুলো করছেন ওইগুলো আগে শো করে দেখাবেন, তারপরে এই পিডিএফ এর গুলো দেখাবেন আর কি। হ্যাঁ, তাহলে হচ্ছে আমি এটাই করব, আমার মানে নোটের গুলা ছবি তুলে আপনাদের স্ক্রিন শেয়ারে দেখাবো, প্রত্যেকটা জি মানে ম্যাডাম। ভালো মতন করা আছে, বোঝা যাবে নিয়মগুলা, ওগুলা করে জি তারপরে হচ্ছে আমরা ম্যাথে আসবো পিডিএফ এর, ঠিক আছে? এটা জি করলে ম্যাডাম। সুবিধা হবে। ওকে, জি। তাহলে আজকে মোটামুটি এই পর্যন্তই থাকবে, বুঝলেন?